আমার ছোট্ট পাখির দলবল, সবাই কেমন আছো তোমরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কাছে শুরুতেই সরি বলে নিচ্ছি এতগুলো দিন গল্প দিতে পারিনি জন্য। তবে আমি আবার ব্যাক করছি। আসলে আমি অনেকটা দৌড়ঝাঁপের উপরে ছিলাম, তাই বলতে গেলে ব্যস্ততার জন্য আমার গল্প রেগুলার কন্টিনিউ করা হয়ে ওঠেনি। গল্প এডিট করা, তারপর হচ্ছে ভয়েস দেয়া, এগুলা আসলে সম্ভব হচ্ছিল না, যার জন্য প্রায় 1 মাসের বেশি হবে। লং টাইম বলতে গেলে কি আর করবো বলো, মানুষ মাত্রই ব্যস্ততা। কিন্তু আমি এখন চেষ্টা করব গল্প রেগুলার দেওয়ার জন্য। তোমরা প্লিজ ভুল বোঝো না প্রিয় পাখিরা, আপুর পাশে থেকো প্লিজ। আর অনেকটা দিন পর ভয়েস দিলাম, যার জন্য ভয়েসটা এলোমেলো ফাটাফাস হয়ে গেছে, অমনি একটু মানিয়ে নিও। চলো এবার গল্প শুরু করা যাক। জিয়ন জাংকুক প্রায় 6 মাস পর আজ বাড়িতে ফিরবে। জিয়ন বাড়িতে সেই উপলক্ষে আজ ভীষণ হইচই চলছে। জাংকুকের মা জিন ছেলের জন্য সে সকাল থেকে রান্নাঘরে জাংকুকের পছন্দের বিভিন্ন খাবারের আইটেম রান্না করে যাচ্ছেন। ডেজার্ট হিসেবে জাংকুকের বানানা মিল্ক বড্ড ভালোবাসে, সেটাও এক ফাঁকে করে নিচ্ছেন। জাংকুকের চাচিরাও কম না কোনো দিক থেকে। এই যে যিশু, উনি আজ জাংকুকের জন্য ওর পছন্দের গলদা চিংড়ি রাখছেন। জাংকুকটার ভীষণ পছন্দ যিশুর হাতের এই গলদা চিংড়ির ঝোল। বলা যায় বাড়ির ছেলে বাড়ি ফিরবে বলে জীবন মহলে এক প্রকার হুলস্থুল কাণ্ড চলছে। সবার এত হাসি খুশি হইচয়ের মধ্যে ওদিকে তে এবং জেহপের মধ্যে চলছে গোপন একটা সংঘর্ষ। এই তো তে আজ প্রায় 6 দিন ধরে ওর আব্বুর সাথে কথা টথা বলে না। মূলত এর পিছনে কারণ হচ্ছে জিহু ব্যাপার তেকে সাফ জানিয়েছে। তে এবার ভার্সিটি হিসেবে সাভারের ডেফোডিলে ভর্তি হতে হবে। ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা থেকে দূরে কোথাও চান্স পেলে জেহব যিশুকে কে দেখবে? মেয়ে তো একটাই ওনাদের, যার মুখের দিকে চেয়ে জেহব যিশু বেঁচে আছেন এখনো। তে দূরে সরে গেলে ওনাদের কি হবে? ওদিকে তে জেহপের এই হঠকারিতার সিদ্ধান্ত মানতে নারাজ, কারণ ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বয়ং জাংকুক ভাইয়া পড়াশোনা করেন। জাংকুক ভাইয়া যেখানে পড়েন সেখানে তেও যাবে। জেনি আপু, জাংকুক ভাই রোজ রোজ ক্যাম্পাসে প্রেম করে বেড়াবেন, এসব কি এবার থেকে তেকেও নিজের চোখে দেখা লাগবে? কথার আঘাত, একের পর এক মেসেজ পাঠানো, ছবির আঘাত কি কম পড়ে গিয়েছিল তেকে ব্যথা দেওয়ার জন্য? জাংকুক ভাইয়ের সাথে একই ক্যাম্পাসে তেও পড়াশোনা শুরু করলে রোজ জাংকুক ভাইয়ের সঙ্গে তে দেখা হবে। সিনিয়র হিসেবে তে তার সঙ্গে যোগাযোগ রাখা লাগবে, কিন্তু সেটা তে চাইছে না একদমই। মনে মনে হয়তোবা এখনো ভীষণ ভয় হয় তে, যার থেকে 6টা মাস পালিয়ে বেড়ালো তার কাছেও ফিরে যাবে আবার। তার মুখোমুখি হলে তে নিজেকে আবার সামলাতে পারবে? সম্ভব কি এত হবে সেটা? তেকে ভীষণ অস্থির দেখাচ্ছে, ওর মাথা ঠিকঠাক কাজ করছে না, হ্যাং করছে বারবার। তার ফলস্বরূপ তে গতকাল থেকে জেহবের সঙ্গে কথাবার্তা বন্ধ করে রেখে দিয়েছে। জেহব মেয়েকে ফল খেতে ডাকলেন, চকলেট কিনে এনে ডাকলেন, মেয়ে তো তার এত ডাকাডাকি জবাবটুকুও দেয় না, ঘুমের ভান করে রুমের দরজা আটকে পড়ে থাকে। ওদিকে জেহব এবার তের এই রাগ অভিমান লাই দিতে চাইছে না, নিজেও আছেন শক্ত অবস্থানে, একমাত্র মেয়ের বিরুদ্ধে। জেহবের মতে তের মানসিক অবস্থা এখনো স্টেবল নয়, কখন কি করে বসে কোনো ঠিক নেই সেটার। সেবার তো বাড়িতে ওনারা থাকা সত্ত্বেও কত বড় অঘটনটা ঘটিয়ে ফেললো। সেদিন যিশু না দেখতে পেলে আজ কি হতো? কথাটা এখনো মনে পড়লে গা কেঁপে ওঠে জেহবের, পশম দাঁড়িয়ে যায় সমস্ত শরীরের। আর সেই থেকে দূরে পড়তে পাঠালে সারাক্ষণ ওদের জান হাতে নিয়ে বসে থাকতে হবে। সারাক্ষণ এই চিন্তায় ঘুম হবে না যে তে এখন কি করছে, সেভ আছে কিনা, আবার কোনো রুমের কোনায় বসে কান্না করছে কিনা। তার চেয়ে জাংকুকের সাথে ওর ভার্সিটিতে পড়াশোনা করুক, জাংকুক তো সাথেই থাকবে, দেখে শুনেও রাখবে না হয়। তাই এবার জেহব নিজের সিদ্ধান্তে অটল, মেয়েকে প্রশ্রয় দেবার কোনো ইচ্ছেও না নেই। যিশু মাত্রই রান্না শেষ করলেন। জাংকুকের জন্য করে রাখা গলদা চিংড়ি একটা বক্সে সুন্দর করে তুলে রাখলেন। এটা এখন পাঠাতে হবে জাংকুকদের ফ্ল্যাটে। যিশু ঘামে ভেজা মুখখানি আঁচলে মুছতে মুছতে নিজেদের বেডরুমে এলেন। জেহব সবই নিজেদের রেস্টুরেন্টের কাজ শেষ করে ঘরে এসেছেন। এসে সবার আগে ফ্রেশ হয়ে তের সার্টিফিকেটের সব কাগজপত্র খুলে ছড়িয়ে ছিটিয়ে বের করছেন। যিশু তের সার্টিফিকেট সমূহ দেখলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে মুখটা ভার করে এসে স্বামীর পাশটায় বসলেন। যিশুর উপস্থিতি অনুভব করে জেহব পেপারস বের করতে করতে ব্যস্ত ভঙ্গিতে বললেন, তের জন্ম নিবন্ধন ডিজিটাল করানো আছে, থাকলে দাও তো ওটা। যিশু চুপচাপ আলমারি থেকে কাগজ ওটা বের করে স্বামীর হাতে দিতে দিতে বললেন, আরেকবার ভাবলে হতো না? তে তো রাজি না।
যে হোক পেপারস ঘাটানো থামিয়ে ফেললেন এই কথায়। পরপর চোখ গরম করে যিশুর দিকে তাকালেন। যিশু ওই তাকানো দেখে ঢুক গিলে কিছুটা মিনমিন করে জবাবে বললেন, গতকাল আমাকে ধরে প্রায় কান্নাই করে দিচ্ছিল ওর কথা ভেবেই। যে হোক এই এক ব্যাপারে তের পক্ষ নিয়ে স্ত্রীর এমন আজগুবি কথা শুনতে শুনতে অসম্ভব বিরক্তি। ওনার চোখ সরিয়ে আবার ব্যস্ত ভঙ্গিতে তের জন্ম নিবন্ধন ফাইল ঢুকাতে ঢুকাতে বলতে লাগলেন, আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যিশু, তোমার মেয়েকে এটা জানিয়ে দিও। আগামীকাল জাঙ্কুকের সঙ্গে ও জাঙ্কুকের ভার্সিটি যাচ্ছে, ভর্তি করে দিবে ওকে জাঙ্কুক। আমার আগামীকাল কাজ আছে একটু, তাই যেতে পারছি না, না হলে আমি নিজে গিয়ে ভর্তি করিয়ে দিতাম। যিশু চুপ করে শুনলেন শুধু। পরপর দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে বারান্দা থেকে শুকনো কাপড় এনে ভাঁজ করা শুরু করলেন। যে হোক কাজ করতে করতে স্ত্রীর শুকনো মুখটুকু দেখলেন। যিশু মনটা পড়ছে মেয়ের জন্য, জানেন সেটা যে হোক। তের জন্মের পর যে হোক জানেন যিশু মা হিসেবে ঠিক কতটা খুশি হয়েছিল। একটা মানুষকে দুনিয়ার সবটা ধনরত্ন এনে দিলেও ততটা খুশি হতো না যতটা খুশি যিশু তেকে কুলে নিয়ে হয়েছিল। যে হোক মেয়ের বাবা হলেও তের আজ অব্দি সকল ভালো মন্দ যিশু নিজে হাতে সামাল দেয়। কখনো সেই কাজে আটকে গেলে যিশু অস্থির হয়ে স্বামীর বুকে ঝাপটে পড়ে কেঁদে ভাসান। তেকে বকা দেওয়া যেত না কখনো যিশুর কারণে। মেয়েকে কেউ বকা দিলে যিশু মনটা খারাপ করে বসে থাকতেন। আর আজ তের বিরুদ্ধে নেওয়া এই সিদ্ধান্তে তের চেয়ে বেশি যিশুর কষ্ট হচ্ছে। জানেন যে হোক সেটা বুঝেন। যে হোক ভাবনা ছেদ ঘুটিয়ে দীর্ঘশ্বাস ফেলে ফাইল রেখে উঠে এসে স্ত্রীর পাশটায় দাঁড়ালেন। তারপর যিশুকে নিজের দিকে ঘুরিয়ে নিলেন। কাপড় হাতে যিশু চুপচাপ চোখ দুটো নামিয়ে রাখলেন, তাকালেন না স্বামীর দিকে একবারের জন্য। যে হোক স্ত্রীর দুকাতে হাত রেখে বলতে থাকেন, টেনশন কেন নিচ্ছ যিশু, মেয়ের ভালো মন্দ কি আমরা চাইতে পারি না? তে সেফ থাকবে এইভাবে, দূরে পাঠালে না তুমি শান্তিতে থাকতে পারবে না আমি। তাই যা হচ্ছে মেনে নাও, মেয়েকেও বুঝাও। পারবে না মেয়ের ভালো মন্দের জন্য একটু কঠিন হতে? আমাকে বিশ্বাস করো। যিশু সাথে সাথে যেভাবে ঠোঁটে হাত দিয়ে থামিয়ে দিয়ে ধরা গলায় বললেন, বিশ্বাস করি আমি আপনাকে, নিজের থেকেও বেশি বিশ্বাস করি, তাই অমন করে বলবেন না দয়া করে। যেহব হালকা হেসে মাথা নাড়ালেন, যিশুর মুখ থেকে হাত নামিয়ে নিলেন। যেহব আলতো করে স্ত্রীর কপালে ছোট্ট করে একটা চুমু খেয়ে আবার হেঁটে তের ফাইল নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। স্বামীর চুমুতেই ঘায়েল যিশু এবার মৃদু হেসে এগিয়ে গেলেন মেয়ের ঘরের দিকে। জাঙ্কুকের জন্য গলদা চিংড়ি রেঁধেছেন, ওইটা দিয়ে আসুক গিয়ে তে। যিশু তের ঘরে গিয়ে দেখেন তে কুলবালিশ নিয়ে ঘুমাচ্ছে। যিশু ভ্রু কুচকালেন, সত্যি কি তে ঘুমাচ্ছে নাকি ভান করছে? যেমন ভেবেছেন তেমনি হয়েছে। যিশু সামনে গিয়ে দেখেন তে ঘুমাচ্ছে না, বরং চুপচাপ চোখ খোলা অবস্থাতেই শুয়ে আছে, হয়তোবা ভাবছে একা একা কিছু একটা নিয়ে। যিশু ছোট্ট শ্বাস ফেললেন। মেয়েটা আজকাল এত চুপচাপ হয়ে গেছে, ভালো লাগে না যিশুর আর এই অশান্তি। যিশু আলগোছে মেয়ের মাথার কাছটায় বসলেন। তে তাকে দেখতে পেয়ে চুপ করে বালিশ থেকে মাথা তুলে মায়ের কোলে মাথা রেখে আবার কুলবাসে চেপে শুয়ে পড়ল। যিশু হাসতে হাসতে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আব্বুর উপর কি এখনো রাগ আছে আমার মেয়ে? তে কেবল নিষ্প্রাণ গলায় জবাবে বলল, যিশু মৃদু হেসে মেয়ের চুলে হাত বুলাতে বুলাতে বোঝালেন মেয়েকে, ভালো মেয়েরা বাবা মায়ের উপর রাগ করে না তে। তোমার আব্বু কিন্তু কষ্ট পাচ্ছেন, তাকে কেন কষ্ট দিচ্ছ তুমি এইভাবে? কতবার তোমাকে ডাকলেন মানুষটা, জবাব অবধি দিলে না। ব্যাড ম্যানার কিন্তু এইটা। তে যিশুর কোলে মাথা রেখে মায়ের দিকে মুখটা ঘুরিয়ে চোখ তুলে তাকালো। চোখে চোখ রেখে কেমন ধরা গলায় আবারও অনুরোধ করে বলল, আমি ড্যাফোডিলে ভর্তি হব না আম্মু, প্লিজ। তে প্রায় কাঁদো কাঁদো হয়েই বলল কথাটা। যিশু বোধহয় আবার গলে যাচ্ছেন। মেয়েটা কাছে তার। কোথায় যাবেন এবার যিশু? এদিকে স্বামীর আবদার, অন্যদিকে একমাত্র মেয়ের অনুরোধ, দুটোই যেন গুরুত্বপূর্ণ যিশুর কাছে। কাকে কি বোঝাবেন উনি? যিশু স্বামীর কথা মাথায় আনেন। মনে পড়ে যেহুবের একটা কথা, মেয়ের ভালোর জন্য কি একটু কঠিন হতে পারবে না যিশু? যিশু সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে গেলেন। উনি ছোট্ট শ্বাস ফেলে মেয়ের ঘন ছোট কাজ সমান চুল ওনার নরম হাতে বুলিয়ে দিতে দিতে বোঝালেন, তোমার আব্বু আমার কথাও তো শুনছেন না এবার। তোমাকে চোখের সামনে না দেখতে পেলে ওই মানুষটা পাগল হয়ে যাবে মা, বুঝো উনাকে। তুমি আমাদের না বুঝলে আর কে বুঝবে? কটা বাচ্চা আমাদের বলো? তে চুপচাপ কুলবালিশ চেপে শুয়ে থাকলো। মায়ের কথাটা কতটা ওর কানে গেল কে জানে। যিশু এবার হালকা হেসে মাথাটা ঝুঁকে মেয়ের কপালে চুমু দিয়ে বললেন, আমাদের তো একটাই একমাত্র বাচ্চা, আমাদের একমাত্র তে, রাইট আম্মু? তে চুপচাপ মায়ের আদরটুকু নিল, কোনো কথা বলার বাহানা পেল না আর।
যিশু কখনো তের কোনো অনুরোধ ফেলেননি, আজ ফেলছেন। অর্থাৎ তে বুঝে গেছে আর যাই হয়ে যাক ওকে ডেফোডিলে ভর্তি হতে হবে, ওর হাতে আর কোনো পথ খোলা নেই। যিশু এবার তেকে তাড়া দিতে লাগলেন, এখন ওঠো জলদি, জাঙ্কুকের জন্য চিংড়ি করেছিলাম, জিমিন তো বাড়িতে নেই, তুমি গিয়ে ওটা দিয়ে আসো একটু, ওঠো ওঠো। বলে যিশু তের মাথা কোল থেকে নামিয়ে উঠে শাড়ি ঠিক করছেন। জাঙ্কুকের বাসায় যাবে শুনে তে ভ্রু কুঁচকাল, সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে বলল, আমি জাঙ্কুক ভাইদের ফ্ল্যাটে যাব না আম্মু। পর মুহূর্তে যিশুর কুঁচকানো ভ্রু দেখে থেমে গেল তে। যিশু এবার কেন যেন সন্দেহ করলেন, কেন যাবে না? জাঙ্কুকের সঙ্গে কি হয়েছে তোমার, আমাকে সত্যি করে বলো তো। জাঙ্কুককে তো তুমি অনেক মানতে, কিন্তু গত 6 মাসে তোমার আচরণ ওর প্রতি এমন কেন হয়ে যাচ্ছে? এটা বেয়াদবিতে, আমাদের মেয়ে আর যাই হোক বেয়াদব না, রাইট? যিশু ভ্রু কুঁচকে ঠান্ডা গলায় মেয়েকে শাসিয়ে গেলেন। তে জবাবে চুপ থাকলো শুধু। যিশুকে কি করে বোঝাবে তে জাঙ্কুকের সঙ্গে ওর সম্পর্কে তিক্ততা ঠিক কতটুকু? যিশু আবার তাড়া দিয়ে ফের চলে গেলেন রান্নাঘরে। উনি যেতে তে দ্রুত আয়ুকে কল লাগালো। ওপাশের আয়ু কল রিসিভ করলে তে ফরফর করে বলে গেল, আম্মু আমাকে জাঙ্কুক ভাইয়ের ঘরে পাঠাতে চাইছে, কিন্তু আজ জাঙ্কুক ভাই বাড়ি আসতেন, যদি দেখা হয়ে যায়। আয়ু সবাই বিছানায় বসেছিল, তের কথা শুনে স্বাভাবিক ভঙ্গিতে জবাব দিল, দেখালে হবে, এখানে সমস্যা কি? তে ভ্রু বাঁকালো, বলল, তোর মনে হয় আমি তাকে সামনে দেখতে পেলে স্বাভাবিক থাকতে পারবো? আমার রাগ উঠে যাবে আয়ু, খুন করে ফেলতে পারি আমি তাকে, বিশ্বাস কর। আয়ু হামি ছেড়ে স্রেফ বলল, পারবি তুই, তোরে যে তোর শক্তি, যা এখন ওনার সাথে দেখা কর, ফেস কর তাকে, ফেস করতে পারলে আমি বুঝবো তুই নিজেকে কেমন বদলে ফেলেছিস। তে কথা শুনে অবাক হয়ে বলল, তুই এখন বিশ্বাস করিস আমি জাঙ্কুক ভাইয়ের প্রতি এখনো দুর্বল আছি? আয়ু ভ্রু নাচিয়ে স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ বিশ্বাস করি। এখন তুই দুর্বল না হলে সেটা প্রুফ দে আমাকে, যা ওনার সাথে সামনাসামনি ফেস কর। একই বাড়িতে থাকিস তোরা তে, এভাবে আর কতদিন লুকিয়ে রাখতে পারবি নিজেকে? যেটা একদিন হবে সেটা না হয় আজই হোক। তে আয়ুর এমন কথা শুনে রাগ হলো ভীষণ। আয়ুর ওর প্রতি এমন অপবাদ ওর জেদকে আরো তরতর করে বাড়িয়ে দিল। তে দাঁতে দাঁত পিষে বলল, ঠিক আছে আমি যাব, তোর প্রুফ চাই তো আমি দেব প্রুফ, এখন রাখ ফোন। ওকে। আয়ু টুক করে ফোনটা কেটে দিল। তের জেদ উঠল ভীষণ। ও জাঙ্কুক ভাইয়ের যেখানে ছায়াটা মারাতে ইচ্ছুক না, আর সেখানে আয়ু ওকে সন্দেহ করছে, প্রুফ চাইছে ওর থেকে। এই আয়ুকে এখন চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে তের। ওকে ডান, দেবে তে ওকে প্রুফ, আজকেই দিবে, এক্ষুনি দিবে। তে উঠে অন্য হাতে তুলে সেটা গায়ে জড়ালো, তারপর যিশুর দেয়া গলদা চিংড়ি নিয়ে চলল জিনদের ফ্ল্যাটে। দরজায় কলিং বেল দিল, জিন এসে দরজা খুলে দিলেন। এতক্ষণ রান্নাঘরে থেকে ঘামে ভিজে গেছেন জিন, ক্লান্তি চোখে মুখে ফুটে উঠেছে, অথচ উনি তেকে দেখে আদরে গদগদ হয়ে দ্রুত ওকে জাপটে জড়িয়ে ধরলেন। আহ্লাদ নিয়ে বললেন, কেমন আছিস রে তে, কতদিন পর এলি? তে যে রাগ নিয়ে এসেছিল এই ফ্ল্যাটে জিনের আহ্লাদে সেই রাগটুকু ধুয়ে মুছে কেন যেন সাফ হয়ে গেল। তেও হালকা হেসে ওনাকে জড়িয়ে ধরলো এক হাতে। ভাবে ও একটা মানুষের জন্য তে ওর আশেপাশে কতগুলো আদরের মানুষকে কষ্ট দিচ্ছে, এটা ভেবে নিজের প্রতি রাগ হচ্ছে এখন ওর ভীষণ। জিন তেকে ছেড়ে দিয়ে বললেন, আয় আয় ভিতরে আয়। তে চুপচাপ খাবার বক্স নিয়ে ভেতরে ঢুকলো। সবার আগে ওর চোখ গেল জাঙ্কুকের রুমের দিকে, রুমের দরজা আটকানো। আচ্ছা জাঙ্কুক ভাইয়া কি বাসায়? তের বুকটা হঠাৎ কেন যেন ধকধক করছে। কতটা মাস পর তার দেখা পাবে তে, দুজনের দেখা হবে, যা হওয়া উচিত না একদমই। তের সামনে ওই পাষাণ লোকটা এলে তের মেজাজ ঠিক রাখতে পারবে না আজ মোটেও। ওই স্বার্থপর লোকটা আজ তের সামনে না আসুক, একবারের জন্য তার চোখে চোখ নামে। বাকিটা শেষ করার আগে রান্নাঘর থেকে জিন চেঁচালেন, তে স্টোর রুমে একটা বড় হাঁড়ি আছে, ওইটা নিয়ে আয় না মা একটু। তে ভাবনায় ছেদ ঘটলো, ও নিজেকে শক্ত করলো। আজ ওই মানুষটা ওকে একবার কিছু বলে দেখুক না, তে কুরুক্ষেত্র করে দিবে এই বাড়ি। একবার সামনে এসে দাঁড়ালে তে ফিরেও তাকাবে না। আগের দিন ভাগ্যে খেয়েছে, তে এখন আগের মতো নিজের সময় অপচয় করে ওই লোকের আগে পিছে ঘুরবে না, অনেক হয়েছে। তে জবাবে জিনকে বলল, আনছি বড় মা। বলে তে আরো একবার সতর্ক চোখে জাঙ্কুকের রুমের দিকে নজর দিয়ে এগুলো স্টোর রুমের দিকে। রুমে ঢুকে নাক মুকুচকে মুখে নাকে ওনা চাপলো তে। পুরো রুমে ভোটকা একটা গন্ধ, তার উপর আলু পেঁয়াজ রসুন এক পাশে রাখার ফলে সেটা থেকেও গন্ধ বেরোচ্ছে। তে নাকে ওনা চেপে আশেপাশে খুঁজলো, কোথায় রেখেছেন বড় মা হাঁড়িগুলো। হঠাৎই উপরে দেখলো তে, ওই তো রাখা আছে সব হাঁড়ি।
তে স্টোররুম থেকে চেঁচিয়ে বলল, বড় মা, টুল লাগবে তো। জিন রান্নাঘর থেকে বললেন, আমার রুমে আছে টুল, নিয়ে আয় না মা। তে কি করবে আর, চুপচাপ জিনের রুমে একটা টুল যা পেলো সেটা নিয়ে এলো। স্টোর রুমের টুলটার উপর দাঁড়িয়ে ও অনুভব করলো টুলটা ভীষণ নরম, যে কোনো মুহূর্তেই তের ভরে ভেঙে যাবে বুঝি। তে যতবার এটার উপর ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে ততবার টুলটা নড়ে নড়ে উঠছে। এখন তো তে এটাতে উঠবে কিনা সেটাই ভাবছে। পর মুহূর্তে আবার ভাবলো 1 মিনিটে হাঁটি নিয়ে নেমে যাবে টুলটা ভাঙার আগেই। যেই বাবা সেই কাজ, চুপচাপ অতি সাবধানে টুলে উঠে দাঁড়ালো। ইস, এখনো ভীষণ নড়ছে এটা। তে এবার হাড়ি খুঁজতে গিয়ে ঘটলো আরেক বিপত্তি। বড় হাড়ি একদম ভিতরের দিকে ঠেসে রেখেছেন জিন। তে ছোট হাড়িগুলো তাই সরাতে লাগলো একের পর এক। নাকে ক্রমাগত ডাস্ট ঢুকছে আর সেটার জন্য হাঁচি দিচ্ছে একটার পর একটা। ওদিকে একটু পরপর হাঁচির তালে তে টুল নড়ে উঠছে বারবার। তে কয়েকবার সতর্ক চোখে টুলটা দেখছে, এটা কি ভেঙে পড়ে যাবে নাকি এক্ষুনি। আল্লাহ না ভাঙে যেন। তে আল্লাহ আল্লাহ করে হাই খুঁজছে। ওদিকে হাঁচি দিতে দিতে অবস্থা কাহিল ওর। জাঙ্কুক গোসল করে সবে রুমে থেকে বেরিয়েছে, গায়ে শুধু একটা ট্রাউজার, ওপরে টি শার্ট বা শার্ট কিছুই নেই। ডাইনিং রুমে পানি খাবে বলে এসেছিল ও। স্টোর রুম থেকে একটার পর একটা হাঁচির শব্দে জাঙ্কুকে ব্রু কুচকালো। স্টোর রুম থেকে আসছে না আওয়াজটা। পর মুহূর্তে মেজাজটাই গরম হয়ে গেল জাঙ্কুকে। মাকে কতবার বলেছে জাঙ্কুক স্টোর রুমে না যেতে, কত ময়লা এখানে, ডাস্ট অ্যালার্জি আছে এই নারীর, এটা আর ঠিক কতবার বোঝাবে জাঙ্কুক। বিরক্তি ভঙ্গিতে জাঙ্কুক সেভাবে পানির গ্লাস রেখে স্টোর রুমের দিকে এগোলো। আর তখনই বিপত্তি ঘটলো। তের টুলটার একটা পা ঠাস করে হঠাৎ ভেঙে গেল। জাঙ্কুক ঠিক সেই সময় স্টোর রুমে এলো। তেও তখন একটা হাড়ি হাতে সমেত ঠাস করে পড়ে গেল টুল থেকে। জাঙ্কুক সেটা দেখা মাত্রই বড় বড় চোখে দৌড়ে এলো, সাবধানে। আচমকা এমন একটা অঘটনে তে তো চোখ মুখ খিচে ভেবেই নিয়েছে ওর হাড়হাড্ডি আজ নাই হয়ে যাবে ভেঙে চুরে। কিন্তু পর মুহূর্তে দুটো শক্ত হাত যখন তে নিজের কোমরে অনুভব করলো, ধীরে ধীরে সাহস করে তে ওর চোখ দুটো খুললো। তারপর তের চোখ দুটোর সামনে জাঙ্কুকের অবাক ভয়ার্থ ভরা দুটো চোখ ভেসে উঠলো। জাঙ্কুকের দু হাতে তখনও সাপের মতো পেঁচিয়ে ধরেছে তের সরু নির্মেদ কোমরখানা। তের দু হাত জাঙ্কুকের নগ্ন কাঁধ আতঙ্কে চেপে ধরে রেখেছে। তে তাকিয়ে রইল কেমন যেন। চোখ দুটো যেন কারবালার প্রান্তরে তৃষ্ণার্ত এক যোদ্ধার মতো। ওর চোখ ডেবে রইল জাঙ্কুকের দুই গাঢ় চোখে। তে হুঁশ খুইয়ে তাকিয়ে রইল অপলক। কিন্তু যখন জাঙ্কুক হঠাৎ কিছুটা ধমকে বলে উঠল, ভাঙ্গা টুলে কোন পাগলে উঠেতে, এখন যদি পড়ে যেতি কোমরটা ভাঙতো তো এখনই। জাঙ্কুকের গলার সেই অতি পরিচিত আওয়াজে তের ধ্যান ভিড়ল তখনই। একে একে মনে পড়ে গেল জাঙ্কুকের বেঈমানি, ওর সঙ্গে স্বার্থপরতা করা, তের হৃদয় টুকরো টুকরো করে ভাঙা 6 মাসের পুরনো জীবনের এক একটা কালো বেদনাদায়ক সবটুকু অধ্যায়। তের চোখে ভাষা ধীরে ধীরে বদলে যাচ্ছে। মায়াবী দুই চোখে ধীরে ধীরে ভর করতে লাগলো অপরিসীম রাগ, জেদ, ঘেন্না। তের নরম দিল, যা জাঙ্কুককে এত মাস পরে দেখে নরম হয়ে গিয়েছিল, তা আবার কঠিন হয়ে এলো। তে হঠাৎ নিজেকে সামনে রাগে মাথাতে ধাক্কা দিয়ে সরিয়ে দিল জাঙ্কুককে নিজের থেকে। আচমকা ধাক্কায় হঠাৎ দুপা পিছিয়ে তের দিকে অবাক চোখে তাকিয়ে রইল জাঙ্কুক। জাঙ্কুকের তখন হঠাৎ চোখ দিল তের চুলের দিকে। তে কবে টমবয়দের মতো চুল কাটা শুরু করেছে, ওকে তো আগে এভাবে কোনোদিন দেখা হয়নি। জাঙ্কুক ট্রেনিং এ যাওয়ার পর থেকে কে এমন হেয়ার কাট দেওয়া শুরু করেছে তে, কার থেকে শিখেছে এই কাট। অতি বিশ্রী লাগছে তেকে এই হেয়ার কাটিং এ জাঙ্কুকের কাছে। জাঙ্কুক তাই সেটা বলতেও গেল, তে তুই এই হেয়ার কাট। বাকিটা শেষ করার আগে তে কাঁপতে কাঁপতে ও কোনো রকমে মেঝে থেকে হাড়িটা নিয়ে নিল। তারপর জাঙ্কুককে পাশ কাটিয়ে হুনহুনিয়ে জিনের কাছে চলে এলো। জাঙ্কুক পেছন থেকে হাত উঁচিয়ে একবার ডাকতে গেল, তে তে জবাব দিল না। ও এই মানুষটার সঙ্গে একটা কথা বলতে চায় না, মুখটুকু অব্দি দেখতে চায় না এই লোকের। তারপরও এই লোক তের সামনে কেন এলো, কেন স্পর্শ করলো ওকে, কোন অধিকারে? তেকে ভাবে ভেঙে চুড়ে দেওয়ার পর এই লোকের সবটুকু অধিকার ছিনিয়ে নিয়েছে তে, কিচ্ছু বাকি রাখেনি আর, কিচ্ছু না। তে হুনহুনিয়ে জিনের কাছে গেল। জাঙ্কুক রুমে থেকে সাদা রঙের টি শার্ট একটা পরে পিছনে এলো। হয়তো ও ভীষণ অবাক হচ্ছে তের ওই পরিবর্তনটা দেখে।